তো বাজেটের বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করতে যোগ দিচ্ছেন পুরনো গাড়ি আমদানিকারকদের এবং ব্যবসায়ীদের সংগঠন বারভিডার সভাপতি জনাব হাবিবুল্লাহ ডন। জনাব ডন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের দাম বাড়বে, গাড়ির যে লুব্রিক্যান্টস আছে বিভিন্ন ধরনের সেই সব পণ্যের কিন্তু দাম বাড়তে পারে যেহেতু শুল্ক কাঠামোতে পরিবর্তন আসছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছিলাম যে গাড়িতে শুল্ক বাড়তে পারে এমন একটি আশঙ্কায় গত কয়েক মাসে প্রচুর গাড়ি আমদানি বেড়েছে। তো আপনারা বাজেটে যা প্রত্যাশা করছিলেন সেই অনুযায়ী এখন পর্যন্ত কি তথ্য আপনাদের কাছে রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই বাজেট তো গভর্নমেন্টের গত ৩-৪টা বাজেট দেখছি ভেরি চ্যালেঞ্জিং, কেননা অর্থনৈতিক যে সংকট সেটা তো প্রতীয়মান, এটা তো আর কোনো লুকানোর কিছু নাই। তো ইট উইল ভেরি চ্যালেঞ্জিং এই বাজেটটা মনে করি 2024-25 অর্থ বছরের যে বাজেট। আর আপনি যেটা বলছেন যে মোটরসাইকেলের কথা বললেন, তারপর লুব্রিকেন্টের কথা বললেন, আসলে মানুষের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু মোটরসাইকেল আমদানি হচ্ছে, বিক্রি হচ্ছে। সেখানে সরকার তো চিন্তা করে যে কিভাবে কিছু কিছু পর্যায়ে হয়তো শুল্ক বৃদ্ধি করে কিভাবে রাজস্বটা অঙ্কটা বাড়ানো যায়। আমরা যারা ধরেন রিকন্ডিশন গাড়ি ব্যবসা করি, আমদানি করি, তারা কিন্তু গত ৩-৪ বছর ধরে নানামুখী সমস্যায় আছি। আপনি জানেন যে এমনি ডলার যে রেটটা ছিল সেটা টাকার অবমূল্যায়ন হওয়ার কারণে ৩০-৩৫% কিন্তু এমনি যে কোনো পণ্য কিংবা গাড়ি কিনতে গেলে কিন্তু দাম বেড়ে যাচ্ছে। সেখানে আমরা মনে করি যে আমাদের উপরে আবার রিকন্ডিশন গাড়ির উপরে দেখা গেছে যেটাকে বিলাসবহুল সংজ্ঞায়িত করা হয়েছে। সেটা সত্যিও যদি আমি মনে করি সবচেয়ে অযৌক্তিক একটা কথা, যেটা প্রয়োজনীয় জিনিস সেটাকে বিলাসবহুল বলার কোনো যুক্তি নাই। সেখানে দেখা গেছে ডলার ক্রাইসিসের কারণে আমরা কিন্তু আমদানিও করতে পারিনি সঠিক মতো। আবার দেখা গেছে যে টাকার অবমূল্যায়নের কারণে প্রায় 35-30% যে আমি গাড়িটা কিনবো তার অটোমেটিকলি দাম বেড়ে গেছে। সেখানে মানুষের যে কিন্তু আমরা যে তথ্য পেয়েছি সেটা হচ্ছে গত মাসে আমরা যদি বলি সবশেষ মাসে ৩,০০০-এর মতো গাড়ি রিকন্ডিশন গাড়ি দেশে এসেছে। হঠাৎ করে এক মাসে এত গাড়ি আমদানির আসলে মূল কারণটা কি? বাজেটে শুল্ক বাড়তে পারে সেরকম একটি আশঙ্কা থেকে কি এরকম? না 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 আমরা আসলে কি এই এই জাতীয় বাজেটও এনবিআর কে বলেছি যে শুল্ক নীতিমালার কিন্তু একটা ধারাবাহিকতা থাকা উচিত। গত অর্থ বছরে কিন্তু গাড়ির কোনো ডিউটি বাড়েনি। আমরা এই অর্থ বছরে চেয়েছিলাম হয় আপনি হাইব্রিড মাইক্রোবাস, যেটা গণপরিবহনের সাবস্টিটিউট 12 সিটের, এবং ইলেকট্রিক গাড়ি যদি পারেন ডিউটি কমান, আর যদি না পারেন এটা ধারাবাহিকতা থাকুক। তার কারণ হলো প্রতি বছর বছর যদি আপনি গাড়ি কিংবা অন্যান্য আইটেমে ট্যাক্স বাড়ান কমান, মার্কেটে একটা অস্থিরতা থাকে। আমি মনে করি একটা স্মার্ট সরকার যেটা ঘোষণা দিয়েছে একটা স্মার্ট বাংলাদেশ গঠন করার, সেখানে আমি মনে করি একটা স্মার্ট শুল্ক নীতিমালার কিন্তু এখন প্রয়োজন প্রয়োজন সময়ের দাবি। এই স্মার্ট শুল্ক নীতিমালা হলে আমি মনে করি, ধরেন হঠাৎ করে এই বাজেটে দেখলাম যে প্রতিটা গাড়ির 5 লাখ করে ডিউটি বেড়ে গেল, ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে দেখা যাবে ধরেন আমার কাছে 200-250 গাড়ি আছে, আমি রাতারাতি ধনী হয়ে গেলাম। আবার দেখা গেল 5 লক্ষ টাকা ডিউটি কমে গেল, হঠাৎ করে আমি দেখা গেল আমার যে স্টক আছে সারা বাংলাদেশে প্রায় 10,000 মতো গাড়ি আছে যেটা অ্যাসেসমেন্ট করা আছে, সবাই কিনতে পারে, দেখা যাবে চ্যালেঞ্জের মুখে পড়বে, ব্যাংকের ক্লাসিফাইড হয়ে যাবে, মানুষ বিপদে পড়ে যাবে। এই জন্য আমরা চাই যে একটা শুল্ক নীতিমালা কাঠামোটা যদি 3 থেকে 5 বছর দীর্ঘমেয়াদী হয়, ক্রেতা বিক্রেতা সবাই কিন্তু স্বস্তির মধ্যে থাকে। আপনি দেখবেন বাজেট আসার আগে ক্রেতারা ছুটাছুটি শুরু করে শোরুমে, গাড়ির দাম বাড়তে পারে, পরে অনেকে গাড়ি কিনেনও, কেনার পরে দেখা যায় যদি গাড়ির দাম কমে যায় তাহলে তারা কিন্তু এটা বিরক্ত থাকে, আরে আমি গাড়ি কিনলাম দাম কমে গেল। আবার যদি বেড়ে যায় উনি আবার ক্রেডিট না, আমি গাড়ি কিনলাম। ধন্যবাদ জনাব হাবিবুল্লাহ ডন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন বারভিডার প্রেসিডেন্ট হাবিবুল্লাহ ডন। তো শাফায়েত, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত বাজেট নিয়ে সবশেষ তথ্য। হরি, আপনাকে ধন্যবাদ বাজেটের তথ্য জানানোর জন্য।